সময়টা তখনকার যখন পৃথিবী স্বাভাবিকভাবেই নিজের আপন গতিতে চলছিল। মানুষ তখনও পর্যন্ত ভিন গ্রহের সত্তাদের সম্পর্কে কিচ্ছু জানত না। তবে একদিন হঠাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আচমকা কিছু অবজেক্টের আবির্ভাব ঘটে। সাইবেরিয়া এবং ব্ল্যাক সি এর পোস্টে এমন দুটো অদ্ভুত অবজেক্ট সহ পুরো পৃথিবীতে মোট 12টি অবজেক্টের দেখা পাওয়া গিয়েছে। এমনকি সেগুলো যেন একদম হঠাৎ করেই প্রকট হয়েছে। তারা কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। যে খবরটা জানাজানি হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এক কৌতূহলের আবির্ভাব হয়েছে। তারা জানতে চায় সেগুলো কি, কেনই বা তারা পৃথিবীতে এসেছে, কেনই বা এখানে আস্তানা করেছে। 1998 সালে আমেরিকান ফিকশন রাইটার টেড চিয়াং এর লেখা একটা বই স্টোরিজ অফ ইয়োর লাইফ এমটিআই মানুষের মনে সাড়া ফেলেছিল। সেই বইটিকে আধার করেই তৈরি করা হয় অ্যারাইভাল নামের একটা হলিউড মুভি, যে মুভিটা বাকি সিনেমাগুলো থেকে বেশ আলাদা। আমরা সাধারণত দেখেছি যে এলিয়েন পৃথিবীবাসীর ক্ষতি করতে চায় বা পৃথিবীকে তারা পুরোপুরি ধ্বংস করে দিতে চায় অথবা পৃথিবীর সম্পদ লুট করতে চায়, কিন্তু এই মুভিটিতে এলিয়েনরা সম্পূর্ণ ভিন্ন কিছুই চায়, যা মুভিটিকে বিশেষ একটা জায়গা করে দিয়েছে। আর সেটা জানতে হলে আপনাকে আমাদের আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তাহলে চলুন গল্পের সামনে এগোনো যাক। এতক্ষণ পৃথিবীর যে পরিস্থিতির কথা বললাম, এই সকল খবর লুইস নামের এই মেয়েটা আমেরিকার একটা ছোট্ট শহর থেকে দেখছিল। বলে রাখি, সেই আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র। সে একজন দক্ষ ভাষাবিদ, পৃথিবীর বিভিন্ন ভাষা নিয়ে সে রিসার্চ করেছে। তবে তার এই সাবজেক্টের স্টুডেন্ট খুবই কম। একদিন এভাবে ক্লাস চলাকালীন সময়তে তার ক্লাসের একটা স্টুডেন্ট আর্জেন্টলি নিউজ চালাতে বলে, আর নিউজ চালানোর পর জানা যায় সেই অবজেক্টগুলো নাকি অন্য কিছু নয় বরং এলিয়েন স্পেসশিপ, আর তারা নাকি পৃথিবীবাসীকে কিছু একটা বলতে চায়। নিউজে এই ঘটনা দেখতে দেখতেই তখনই সেখানে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। আজকের জন্য পুরো ভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে। সবাইকে যার যার বাড়িতে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। লুইস যখন বাইরে বের হয় তখন বাইরের আবহাওয়া দেখেই সে বুঝে যায় হয়তোবা এই ঘটনা কোনো বিশাল কিছুর ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনায় সেই স্পেসশিপ যেই এরিয়াতে ল্যান্ড করেছে সেই পুরো এরিয়াতে এক সামরিক সতর্কতা জারি করা হয়েছে, কারণ মানুষ মনে করছে তারা পৃথিবীতে এসেছে মানুষের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য, মানুষের সাথে যুদ্ধ করার জন্য তারা এসেছে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অবাক করার মতো বিষয় এটা, এই ঘটনার 72 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো তাদের থেকে কোনো টু শব্দটুকু আসেনি। বাড়িতে এসেও লুইস এই সকল নিউজগুলোই দেখছিল, আর সেগুলো দেখতে দেখতেই রাতের বেলা সে ঘুমিয়ে যায়। তবে সকালবেলা উঠে সেই চলতে থাকা টিভিতে সে দেখতে পায় ঘটনা দিনে দিনে আরো বিগড়ে যাচ্ছে। সেদিন সে নিজের ভার্সিটিতেও আসে, কিন্তু আসার পর জানতে পারে ভার্সিটি নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ দেশের সামরিক শক্তি সেই এলিয়েনগুলোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর এই ঘটনায় মানুষের মধ্যে শুরুতে যেমন একটা কৌতূহল ছিল, সেটা বর্তমানে এক আতঙ্কের রূপ নিয়েছে। লুইস যখন এসব দেখে নিজের অফিসে ফিরে আসে, তখনই তার কিছুক্ষণ পর সেখানে আর্মির কর্নেল ওয়েভার চলে আসে। পার্সোনালি সে লুইসের সাথে দেখা করতে এসেছে, কারণ আজ থেকে 2 বছর আগেও একটা আতঙ্কবাদী দলের ভাষা বোঝার জন্য লুইস তাদের সিকিউরিটি টিমকে সাহায্য করেছিল। তাই আজকে আবারও তারা লুইসের কাছে ফিরে এসেছে, যেন সেই এলিয়েনদের ভাষা বুঝতে সে তাদেরকে সাহায্য করে। আসলে সিক্রেট এজেন্সি থেকে দুইজন সেই স্পেসশিপের ভেতরে প্রবেশ করেছিল, আর সেখানে এলিয়েনদেরকে তারা কিছু জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সেখানে এলিয়েনদের পক্ষ থেকে যেই উত্তর আসে সেটা বোঝার ক্ষমতা তাদের কারোরই ছিল না। এজন্য তারা এলিয়েনদের সেই কথাগুলো রেকর্ড করে লুইসের কাছে নিয়ে এসেছে, কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে লুইসের ওপর দিয়ে আপাতত তাদের পরিচিত কেউ নেই। সে রেকর্ডারটা তারা অন করে, কিন্তু সেখানে এলিয়েনদের বড়ই অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়, যেগুলো শুনতে পেরে লুইস নিজেও তেমন কিছু বুঝতে পারে না, কারণ লুইসের শুধুমাত্র পৃথিবীর ভাষাগুলোর প্রতি দক্ষতা রয়েছে, কিছুটা হলেও বুঝতে পারে সকল ভাষা। যেখানে এলিয়েনদের পক্ষ থেকে যেই তরঙ্গ ধ্বনি এই রেকর্ডারে রেকর্ড হয়েছে সেটা স্বাভাবিক কোনো অর্থ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, অর্থাৎ লুইস এটিকে ট্রান্সলেট করতে পারবে না। কিন্তু তাদেরকে জানায় যে একটা উপায় থাকতে পারে, যেটা হলো সংকেতের মাধ্যমে কথা বলা, কিন্তু সেজন্য তার নিজের সেখানে যেতে হবে। যেটা শোনার পর কর্নেল এই প্রস্তাবে মোটেও রাজি হয় না, কারণ এমন একটা সেন্সিটিভ বিষয়ে একজন সাধারণ মানুষকে ইনভলভ করা মোটেও সহজ কাজ নয়, আর এটা তাদের সিকিউরিটি টিম কখনো অ্যালাউ পর্যন্ত করবে না, যার কারণে তারা আজকের মতো চলে যায়। তবে সেই রাতেই যখন লুইস তার ঘরে ঘুমিয়েছিল, তখনই আমেরিকার সিক্রেট এজেন্সি থেকে কিছু লোকেরা তার বাড়ির সামনে একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে, আর লুইসকে যত দ্রুত সম্ভব রেডি হতে বলা হয়, কারণ 10 মিনিটের মধ্যেই তারা এখান থেকে টেক অফ করবে। অর্থাৎ অবশেষে কোনো উপায় না পেয়ে তাদেরকে লুইসের কাছেই ফিরে আসতে হলো। এখান থেকেই তারা সোজা মন্টেইনার উদ্দেশ্যে রওনা হয়। ওখানেই রয়েছে সেই এলিয়েন স্পেসশিপ। হেলিকপ্টারে তাদের সাথে এক নতুন মানুষের দেখা হয়।
তার নাম ডন লি। তিনিও ভাষা নিয়ে এই যাবৎকালে অনেক রিসার্চ করেছে, তবে তিনি পেশায় একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট। তাই লুইস এবং সে একসাথে এই মিশনের পার্টনার হিসেবে কাজ করবে। এখানে লুইস তাকে ভাষা সম্পর্কে নতুন নতুন অনেক কিছু জানায়, আর ডন লি তাকে ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি বিষয়ে অনেক কিছু জানায়। এভাবেই কথা বলতে বলতে একদম ভোরের দিকে তারা পৌঁছে যায় মন্টেইনায়। সেখানে আজকেই প্রথম লুইস সেই এলিয়েন স্পেসশিপটাকে সামনাসামনি দেখছে। বোঝাই যাচ্ছে সেখানে গ্র্যাভিটির বড় একটা তারতম্য রয়েছে, কারণ আকাশের মেঘগুলো যেন ওই স্পেসশিপের গ্র্যাভিটির কারণে তার দিকে ঝুঁকে পড়ছে। সেখানে স্পেসশিপটাকে ঘিরে তৈরি করা হয়েছে বিশাল একটা আর্মি ক্যাম্প, সেখানেই সমস্ত রিসার্চ হচ্ছে। আর তাদের হেলিকপ্টারটা সোজা ওই ক্যাম্পের মধ্যেই ল্যান্ড করে। ওখানে বাহিরে আসার পর লুইস এবং ডনলিকে বিশেষ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ভেতরে যাওয়ার পর তাদেরকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, যেমন তারা লাস্ট কখন খাবার খেয়েছিল। এমনও প্রশ্ন তারা জিজ্ঞাসা করে যেখানে তারা লাস্ট কবে তাদের পার্টনারের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। তাছাড়াও তাদের কোনো প্রকার ক্লস্ট্রোফোবিয়া আছে কিনা, অথবা অ্যালার্জি অথবা অন্য কোনো রোগ আছে কিনা, এই সকল সম্পর্কে তাদের থেকে জেনে নিচ্ছে। এবং তাদের ওপর কিছু মেডিকেল ট্রিটমেন্টও করা হয়। তারা যখন আরও একটু ভেতরে পৌঁছায় তখন সেখানে দেখতে পায় পৃথিবীর সেই সবগুলো দেশের রিসার্চাররা এখানে একসাথে কানেক্টেড রয়েছে। যাদের দেশে এলিয়েনদের এই আবির্ভাবটা হয়েছে তারা একসাথে এটার সমাধান খোঁজার চেষ্টা করছে। সেখানে লুইস এবং ডনলির সাথে প্রত্যেকের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা দুইজন দুইটা টিম হ্যান্ডেল করবে। আর এখানকার সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে একটা স্পেশাল অ্যান্টি রেডিয়েশন স্যুট পরিয়ে দেওয়া হয়, কারণ তারা কেউই এখানে শিওর না যে এই এলিয়েনগুলো তাদের জন্য সেফ নাকি ডেঞ্জার। যথাপযুক্ত প্রস্তুতি নেওয়ার পর এবার সময় এসেছে তাদের সাথে কথা বলতে যাওয়ার। তবে এই স্যুটের কারণে প্রথম লুইসের অনেকটাই অস্বস্তি ফিল হচ্ছিল, তবে তবুও সে নিজেকে সামলে রাখে। তারা ধীরে ধীরে স্পেসশিপের দিকে এগোতে শুরু করে এবং অবশেষে একদম নিচে পৌঁছানোর পর দেখা যায় এটা মাটির সঙ্গে কোনো প্রকার সংযোগ রাখে না, বরং পুরো শিপটা মাটির 20 থেকে 25 ফিট উপরে ভেসে আছে। তাদেরকে জানানো হয় প্রত্যেক 18 ঘন্টা পর পর এই শিপের একটা ছোট্ট দরজা ওপেন হয়। তো তাদেরকে খেয়াল রাখতে হবে কখন দরজাটা ওপেন হচ্ছে, তার কিছুটা সময় পরেই কথা মতো দরজাটা খুলে যায় এবং তাদেরকে লিফটিং মেশিনের মাধ্যমে ওই দরজা দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে অনেকটা রাস্তা বাকি, যে পর্যন্ত তাদের এই লিফটিং মেশিন পৌঁছাতে পারবে না। তখন লুইস চিন্তা করতে শুরু করে তাহলে একদম শেষ সীমানায় তারা কিভাবে পৌঁছাবে। ঠিক তখনই তাদের জন্য এক অফিসার সেখানে একটা অবজেক্ট ছুঁড়ে মারে। দেখা যায় তাদের থেকে কিছুটা উপরেই গ্র্যাভিটি শিফটিংয়ের মাধ্যমে অবজেক্টটা দেওয়ালের সাথে লেগে গেল। অর্থাৎ কিছুটা উপরেই এখানে গ্র্যাভিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে অন্য একটা দিকে কাজ করতে শুরু করেছে। তাদের লিফটিং মেশিনটা আরও কিছুটা উপরে তুলে দেওয়া হয়, যার কারণে তারা ঠিক ওই স্থানে পৌঁছে যায় যেখানে গ্র্যাভিটির শিফটিংটা হচ্ছে। প্রথমে একজন সেখানে জাম্প করে নিজের ভারসাম্য ঠিক করে নেয়, তারপর অপরজন এভাবেই পৌঁছে যায় সেখানে। কিন্তু লুইস অনেকটা ভয় পাচ্ছিল, তাই তাকে কর্নেল ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দেয়। আর সেখানে পৌঁছানোর পর লুইস এবং ডনলি দুজনেই খুবই অবাক হয়। তাদের মধ্যকার কৌতূহল যেন আরও বেড়ে যায়। তারা সামনে এগিয়ে যায় এবং অবশেষে ওই জায়গাটায় পৌঁছায় যেইখানে সেই এলিয়েনদের সাথে তাদের কথা হবে। তারা নিজেদের সকল ডিভাইস অন করে ওখানে অপেক্ষা করতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরেই সেখানে আবির্ভাব ঘটে সেই অজানা প্রাণীদের। তাদের ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছিল, যেগুলো দেখে লুইস আঁতকে উঠতে শুরু করে। সে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না, কারণ এমন অদ্ভুত বিষয় সে নিজের জীবনে আগে কখনো দেখেনি। এখানে আসার পরেই তারা কিছু বিশেষ তরঙ্গধ্বনির মাধ্যমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু হিউম্যানসদের মধ্যে কেউই তাদের এই তরঙ্গ ডিটেক্ট করতে পারে না, যার কারণে শুধুমাত্র তাদের ওই রেকর্ডিংগুলো নিয়েই এবারের মতো ফিরে আসতে হয়। কিন্তু আবারও যখন 18 ঘন্টা পার হয়, এবার তারা প্রত্যেকেই একবার এক্সপেরিয়েন্সড হয়েছে। তাই এবার লুইস নিজের সাথে করে মার্কার আর বোর্ড নিয়ে যায়। অর্থাৎ তাদের সাথে যদি শব্দ তরঙ্গের মাধ্যমে কথা বলা সম্ভব না হয়, তাহলে যেন ইঙ্গিত এবং আকৃতির মাধ্যমে সে একবার বোঝার চেষ্টা করে। ঠিক আগের মতোই তারা পৌঁছে যায়। তাদের সাথে তারা একটা সাধারণ পাখি নিয়ে এসেছে, যেন তারা বুঝতে পারে ওখানকার পরিবেশ এবং সব কিছু অনুকূলে আছে কি নেই। এবার লুইস সেই হোয়াইট বোর্ডের মধ্যে একটা হিউম্যান এঁকে তাদেরকে দেখিয়ে বলতে শুরু করে, আমরা মানুষ, তোমরা কোন ধরনের জীব? এমন প্রশ্ন বারবার জিজ্ঞাসা করতে শুরু করে। এবার সে সাহস করে কিছুটা সামনেও এগিয়েছে, আর সেটা কাজেও লেগে যায়। আজকে এই প্রথম এলিয়েনগুলো তাদের সাথে সাংকেতিক ভাষায় কথা বলতে শুরু করে, কিন্তু তাদের সংকেতগুলো বড়ই অদ্ভুত। গোলবৃত্তের মতো অংশগুলোর মধ্যে কিছুটা শাখা প্রশাখা বের হয়ে আসা কিছু একটা মনে হচ্ছে সেগুলোকে, যেগুলোর একটাও তাদের বোধগম্য হচ্ছে না। তবে তারা নতুন কিছু তাদের থেকে বের করতে পেরেছে, এটাই তাদের জন্য অনেক। সেগুলোকে সাথে সাথে তাদের টিমের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
আর সেখান থেকে ফিরে আসার পর এই বিষয়টা নিয়ে তারা আলাপ আলোচনা করতে শুরু করে। লুইসের এই কাজের মাধ্যমে সে ওখানকার সকলের মধ্যে একটা সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়েছে। তাছাড়াও অস্ট্রেলিয়া এবং অন্যান্য কিছু দেশের গবেষকদের সাথে কথা বলে জানা যায় তারা নাকি এখনও কিছু জানতে পারেনি। তাদের সাথেও এর সিম্বলগুলো নিয়ে আলোচনা করা হয়, কিন্তু কোনো সমাধান বের হয়ে আসে না। ওখানে এবার লুইস আরও অনেক ধরনের প্রশ্ন এবং প্রশ্নের সাংকেতিক চিহ্ন নিয়ে সবার সাথে আলোচনা করে। কর্নেলের একটাই কথা, যাই হয়ে যাক তাদের থেকে নতুন কিছু বের করে আনতেই হবে, আর অবশ্যই সেটা খুব দ্রুত সময়ের মধ্যে। তাই এবার আগের থেকেও ভালো একটা প্রস্তুতি নিয়ে তারা আবারও সেখানে পৌঁছে যায়। এবারও সেই সাংকেতিক চিহ্নগুলোর মাধ্যমে তারা মানুষের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো রকমেই এই স্যুটের পেছন থেকে লুইস তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, যার কারণে সকলের নিষেধ অমান্য করে লুইস নিজের এই বিশেষ অ্যান্টি রেডিয়েশন স্যুটটা খুলে ফেলে। কারণ এতবার এখানে আসার পর এতটুকু সে বুঝে গিয়েছে যে এলিয়েনগুলো তাদের সাথে কোনো রকম লড়াইতে জড়াতে চায় না, বরং তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। ঠিক তেমনটাই দেখা যায়। স্যুট খোলার পরেও তার কিচ্ছু হলো না, কিন্তু এতে করে বাকিরা খুব ভয় পেয়ে যাচ্ছে। লুইস আরও সামনে এগিয়ে যায়, আর যখন একদম ডিসপ্লের সামনে গিয়ে সে নিজের হাতটা সেখানে তুলে ধরে, তখন অপর দিক থেকে সেই এলিয়েনগুলোর মধ্যে একটা এলিয়েন নিজের দেহের একটা অংশ সামনে এগিয়ে দেয়। অর্থাৎ এতে নিশ্চিত হওয়া গেল এলিয়েনরা তাদের সাথে পরিচিত হতে চায়। লুইস তার সাথে অনেক কথাবার্তা বলার চেষ্টা করে, তবে তাদের সেই সাংকেতিক চিহ্ন এখনও তার তেমন স্পষ্ট বোধগম্য নয়। তার দেখা দেখি ডক্টর ডনলিও নিজের স্যুট খুলে ফেলে, আর তারা দুজন মিলে সেই সংকেতের মাধ্যমে কথা বলার চেষ্টা করে। আর এবার তাদের সাথে বেশ ভালোই ইন্টারেক্ট পসিবল হয়। সেখান থেকে ফিরে আসার পর বিষয়টা নিয়ে খুবই আলোচনা হচ্ছিল যে এবার নাকি তারা নিজেদের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছে, কিন্তু তারা অন্য দিক থেকে খুশি যে এতে করে তাদের হাতে নতুন কিছু বিষয় এসেছে, অর্থাৎ তাদেরকে রিস্ক নিতেই হবে। তাছাড়াও লুইস এ যাবৎকালে পাওয়া সকল সংকেতগুলোকে একত্রিত করে বোঝার চেষ্টা করছে সেখানে কি বলা হচ্ছে। এমনকি কোনো একটা সময় সেই ওই তরঙ্গের সাথে সমুদ্রের ওয়েভের একটা সামঞ্জস্য খুঁজে পায়। এমনকি সেই সংকেতগুলোর মধ্যেও বেশ অনেকগুলো অর্থ খুঁজে পায় যেগুলোর সম্ভাবনা রয়েছে। আর এই সকল রিসার্চ করার মাঝখানেই সে মাঝে মাঝেই এক অদ্ভুত ভিশন দেখতে পায়, যেখানে সে একটা ছোট্ট বাচ্চাকে প্রকৃতির সাথে খেলতে দেখছে, কিন্তু সে বুঝতে পারে না হঠাৎ হঠাৎ তার মাথায় এমন সব দৃশ্য কেন ভেসে আসছে। যে মেয়েটাকে সে দেখছে সেই মেয়েটাকেও সে চেনে না। কিন্তু এই বিষয়টা মনে রাখবেন, কারণ এখান থেকেই মুভির শেষে ঘটনার একটা টুইস্ট রিভিল হবে। কিন্তু যাই হয়ে যাক, বর্তমানের জন্য তাদের মনে অসংখ্য প্রশ্ন। যে প্রশ্নটা কমন সেটা তো আমাদের জানাই আছে যে তারা কি চায়, কেন এখানে এসেছে, কিন্তু তাদের থেকে যে সাংকেতিক চিহ্নগুলো তারা পেয়েছে সেগুলো অ্যানালাইসিস করে তারা একটা সংকেত থেকে একের অধিক অর্থ বের করে এনেছে। ঘটনা হলো এরকম, তাদের একটা সংকেতের হাজারো অর্থ থাকতে পারে। এখন তাদের বুঝে নিতে হবে তারা কি বোঝাতে চাইছে। অবশ্য এই পর্যন্ত তারা অনেকটা দূর এগিয়েছে, কিন্তু এখনও কিচ্ছু বোঝা সম্ভব হয়নি। এভাবেই দিন চলতে থাকে, সময় যেতে থাকে, প্রতিনিয়তই তাদের সাথে মানুষের একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, কিন্তু শত চেষ্টার পরেও যেন সেই ভাষার অর্থ খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। তাদের নাম দেওয়া হয়েছে হ্যাপ্টাপডস, যার অর্থ হলো 7 পা বিশিষ্ট প্রাণী। তবে এভাবে বললে ভুল হবে, কারণ তারা মানুষের মতো সাধারণ 3 ডাইমেনশনাল প্রাণী নয়। তাদের ভাষা, তাদের যোগাযোগ সবকিছুই 4th ডাইমেনশনাল। শুধুমাত্র মানুষের সাথে ইন্টারেক্ট করার জন্য তারা 3 ডাইমেনশনাল রূপে হাজির হয়েছে, যার কারণে মানুষের জন্য তাদেরকে বোঝা বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। মানুষ এখনও জানে না তাদের স্পেসশিপ কিভাবে একটার সাথে অন্যটা ইন্টারেক্ট করছে, এমনকি কেন সেগুলো পৃথিবীর ওই নির্দিষ্ট স্থানগুলোতেই ল্যান্ড করেছে সেটাও মানুষ জানে না। এগুলো জানার চেষ্টা করতে করতেই মাসের পর মাস কেটে যাচ্ছে। মাঝে মাঝে একটা সংকেতের যেই হাজারো অর্থগুলো বের হয়ে আসছে সেগুলো বের করতেই 1-1.5 মাস সময় লেগে যাচ্ছে, কিন্তু তবুও তারা হার মানবে না। এই বিশাল একটা সময়ে লুইস সেই সংকেতগুলোর অ্যানালাইসিস করে এমন কিছু অর্থ বের করে নিয়ে এসেছে যেটা সত্যিই এক বড় অ্যাচিভমেন্ট। তবে তারা নিশ্চিত নয় যে তারা কি বলতে চাইছে। একবার তারা কল্পনা করে যে সবাই মিলে তাদেরকে মানুষের ভাষা বোঝানোর চেষ্টা করা যেতে পারে, আর একবার কল্পনা করে যে আসলেও তো তারা এতটাই অ্যাডভান্স, তারা কি আসলেও মানুষের কাছে কিছু শিখতে পারবে, যেটা অবশ্যই একটা ভুল ধারণা। কারণ যারা নাকি মানুষের বোধগম্যের বাইরে চলাফেরা করে তারা অবশ্যই মানুষের থেকে অনেক অ্যাডভান্সড। তারা অ্যানালাইসিস করেছে এখানে সেই এলিয়েনদের থেকে যেই সংকেতগুলো আসছে সেই সংকেতগুলোর এক একটা পুরো একটা রচনা থেকেও বড় অর্থ প্রকাশ করতে পারে। একটা জটিল বিষয় নিয়ে
নিয়ে আলোচনা করতে তাদের একটা সংকেতই যথেষ্ট, কিন্তু সেখানেই ওই সংকেতটা বোঝার জন্য মানুষের মাসের পর মাস সময় লেগে যাচ্ছে। তবুও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা কি বলতে চায়। এভাবেই তাদের রিসার্চ চলতে থাকে। ঘটনায় ধীরে ধীরে লুইস এবং ডনলির সাথে একটা আলাদা বন্ধুত্ব তৈরি হয়, কারণ তাদের দুজনের লক্ষ্য মূলত একটাই, সেই এলিয়েনদেরকে বোঝার চেষ্টা করা। তবে সমস্যাটা সেই দিন থেকে শুরু হয় যেই দিন এই রিসার্চের কিছু বিষয় লিক হতে শুরু করে। সর্বপ্রথমে এলিয়েনদের একটা ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়, যার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় যে এত ভয়ানক দেখতে একটা প্রাণীর সাথে কেন বোঝাপড়া করা হচ্ছে, কেন তাদেরকে ডিরেক্ট আক্রমণ করা হচ্ছে না, তারা অবশ্যই আমাদের জন্য একটা বড় বিপদ। এমনটা হলো সাধারণ মানুষের চিন্তা ভাবনা, যার কারণে প্রায় 6 মাস রিসার্চ করার পর প্রত্যেকটা দেশের রিসার্চার টিম এখন অসহ্য হয়ে পড়েছে। মন্টেইনার সকল রিসার্চার এখনও ধৈর্য ধরে আছে, কারণ তারা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে পারছে, কিন্তু বাকিরা তেমন কিছুই জানতে পারছে না, যার কারণে তারা এখন যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাকিরা এলিয়েনদের সাথে যুদ্ধ করতে চায়। তারা মনে করছে হয়তোবা এই এলিয়েন পৃথিবী থেকে পৃথিবীর মানুষগুলোকে এবং বাহ্যিক বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে, এবং যখন সময় আসবে হয়তোবা তারা মানুষের ওপর আক্রমণ করবে। এজন্য সময় থাকতেই তারা এই এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। আর এই বিষয়টা নিয়েই গল্পের এই পর্যায়ে অনেক হট্টগোল লেগে যায়। এই বিষয়টা নিয়ে লুইস খুবই চিন্তিত হয়ে আছে। এমনকি এবারও সে আরও একবার সেই ভিশনগুলো দেখতে শুরু করে যেগুলো সে আগে দেখত, কিন্তু এবারের ভিশনের মধ্যে সে ওই মেয়েটার পরিচয় পায়। ওই মেয়েটা তার নিজেরই মেয়ে, ওই মেয়েটা তার ভবিষ্যৎ সন্তান। হ্যাঁ, তার নিজের সন্তান ওই মেয়েটা। যেখানে তার মেয়ে খুবই আপসেট, কারণ তার বাবা মা একসাথে থাকে না। সেজন্য লুইস তার মেয়ের কাছে ক্ষমাও চায়, কিন্তু বলতে বলতে ডক্টর ডনলি তাকে ডাক দেয়, যার কারণে তার ভিশন ওখানেই স্টপ হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব যে মেয়েটাকে সে তার ভিশনের মধ্যে দেখছে সেই মেয়েটাকে সে চেনেও না। সেই মেয়েটা কিভাবে তার মেয়ে হবে, কারণ লুইস তো বিয়েই করেনি। আর এই বিষয়টা তাকে খুবই ভাবায়, কিন্তু সে এখন পর্যন্ত এর উত্তর পায় না। তবে দেখতে থাকুন, এই বিষয়টা নিয়ে গল্পের একদম শেষে চমৎকার টুইস্ট রিভিল হবে। বর্তমানে লুইসের সাথে ডক্টর ডনলির বন্ধুত্বটা বেশ ভালোই গভীর হয়েছে। তার সাথে সে অনেক কিছুই শেয়ার করে, যেমন লুইস তার বাস্তব লাইফেও সেই এলিয়েনদের ভিশন দেখতে পারে, যেটা সে এখনও তার রুমের মধ্যে দেখছে। তবে এসব কিছু হয়তোবা তার কল্পনা, বেশি ওভার থিঙ্কিংয়ের কারণে তার সাথে হয়তোবা এমনটা হচ্ছে। তারপর দিন কর্নেল লুইসকে নিজের সাথে করে তাদের কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে তাদের হাতে নাকি চায়নার জেনারেল মিস্টার শাংয়ের কিছু কথা ধরা পড়েছে। এলিয়েনদের সম্পর্কে সে কিছু কথা বলেছে যেগুলো এখন লুইসকে ট্রান্সলেট করতে হবে। লুইস তার কথা মতো বিষয়টাকে ট্রান্সলেট করে, যেখানে জানা যায় তারা নাকি সেখানে এলিয়েনদের বিরুদ্ধে একটা যুদ্ধের প্রস্তুতি নিতে আলোচনা করছিল। সেখানে তাদের কথাবার্তার মধ্যে স্যুট অর্ডার এবং ফ্লাওয়ার নামক 3 ধরনের শব্দ সে শুনতে পায়, কিন্তু এই শব্দগুলো এই বিষয়টার সাথে কিভাবে সম্পর্ক রয়েছে এটা নিয়ে সে কিছুই বুঝতে পারে না। তবে কর্নেল তার কাছে আরও একটা বড় অ্যাচিভমেন্ট চায়। সেখানে লুইস তাকে বোঝায়, আপনার হাতে যদি আমি একটা হাতুড়ি দেই তাহলে আপনার কল্পনায় কি থাকবে? তখন তিনি উত্তর দেন, তখন সব কিছুতেই নাকি তিনি পেরেক খোঁজার চেষ্টা করবেন। তো এই বিষয়টাকে উদাহরণ বানিয়ে লুইস তাকে বোঝায়, তাদেরকে আমাদের প্রশ্ন বোঝানোর জন্য ঠিক এরকম কিছুই করতে হবে। এই বলে সেখান থেকে সে চলে যায়। আজকে এই নিয়ে এই রিসার্চ প্রায় 7 মাস ধরে চলছে। আজকে লুইস এবং তার টিম আবারও তাদের সাথে কথা বলতে যায়। এতদিনে লুইস তাদের ভাষার প্রায় কিছু অংশ বুঝতে শিখতে শুরু করেছে, যার কারণে এখন সে তাদের ভাষা দিয়েই তাদের সাথে কথা বলবে। অনেক রিসার্চের পর সে তাদের সেই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে একটা প্রশ্ন তৈরি করেছে যে তারা কেন এখানে এসেছে এবং তারা কি চায়। যেটা বুঝতে পেরে সেই এলিয়েনগুলো তাদেরকে আরও একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে রিপ্লাই দেয়, যেটা দেখে লুইস অনেকটাই অবাক হয়ে যায়। সবগুলো দেশের রিসার্চার টিম এবং সবাই আজকের ঘটনার সাথে যুক্ত। সেখানে যখন লুইসকে জিজ্ঞাসা করা হয় তখন লুইস ট্রান্সলেশন হিসেবে জানায়, এর অর্থ হলো আমাদেরকে অস্ত্র দাও, যেটা সবাইকে অবাক করে। আর এই বিষয়টা যখন প্রত্যেকের মাঝে জানাজানি হয় তখন প্রত্যেকটা দেশের মানুষজন আতঙ্কিত হয়ে ওঠে। প্রত্যেকটা টিম একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ তারা এবার ভয় পেয়ে গিয়েছে যে ওই এলিয়েনগুলো কেন অস্ত্র চাইবে, অর্থাৎ তারা অবশ্যই যুদ্ধ করতে চায়। যার কারণে গল্পে চীন এবং রাশিয়া এই বিষয়টাতে ভয় পেয়ে যায় এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ফাইনালি নিতে শুরু করে। বিষয়টা নিয়ে লুইস নিজেও খুবই চিন্তা ভাবনার মধ্যে, কারণ হয়তোবা সেই এলিয়েনরা যা বলছে তারা তাদের সঠিক ট্রান্সলেশন করতে পারেনি, আর নয়তোবা সেই এলিয়েনগুলো অস্ত্র এবং যুদ্ধ জাতীয় জিনিসগুলোর মধ্যে কোনো তফাৎ জানে না। এজন্যই অস্ত্র শব্দটা তারা ব্যবহার করেছে, কিন্তু তারা হয়তোবা বোঝাতে চায় অন্য কিছু, যেটা বাকি দেশগুলো বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে উঠেছে। যার কারণে আজকের সেশন
সেশন শেষ হওয়ার পরেও লুইস এবং ডনলি অনুমতির বাইরে সেখানে সেই এলিয়েনদের সাথে কথা বলতে যায়। সেখানে তারা দ্বিতীয়বারের মতো তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা অস্ত্র কেন চাইছে বা অস্ত্র বিষয়টা দিয়ে তারা কি বোঝাতে চাইছে, যেটার উত্তরে তারা আরও একটা সাংকেতিক চিহ্ন পাঠায়, যেটার অর্থ দাঁড়ায় টেকনোলজি, প্রযুক্তি, বিজ্ঞান এ জাতীয় বিষয়, যেটা লুইসের মনে প্রশ্ন তোলে। কারণ তাদের কথা অনুযায়ী যা বোঝা যাচ্ছে তারা আমাদেরকে উন্নত প্রযুক্তি, জ্ঞান এবং সায়েন্স দিতে এসেছে, যেটা সম্পর্কে তারা কেউই জানে না। এভাবেই তাদের সাথে কথা বলতে বলতে একসময় লুইস আবারও সেই গ্লাসের সামনে নিজের হাত রাখে, যার কারণে সাথে সাথেই সে আবারও সেই ভিশনগুলো দেখতে পায় যেগুলো এতদিন দেখে এসেছে সে। আবারও সেই ছোট্ট বাচ্চা যাকে আরও ছোট দেখাচ্ছে, যেন সবেমাত্র সে জন্ম নিল, কিন্তু তখনও সে জানে না কেন বারবার সে এই বাচ্চাটাকে দেখছে। তখনই দেখা যায় সেখানে লুইস নিজেও তাদের এত কাছাকাছি আসার কারণে তাদের ভাষাটা এখন সে নিজের হাতেই লিখতে পারছে। এই ঘটনায় এবার যেন সেই এলিয়েন ওই গ্লাসের ওপর এরকম অসংখ্য সংকেত একসাথে তাকে পাঠিয়ে দেয়, যেটা দেখে লুইস একদম অবাক হয়ে যেতে শুরু করে। কারণ একটা সংকেতের পেছনে যেখানে হাজারো অর্থ প্রকাশ পায়, সেখানে তারা একসাথে হাজারো রকম সংকেত পাঠিয়ে দিয়েছে, যেগুলো একা একটা মানুষের পক্ষে বোঝা অসম্ভব। কিন্তু সাথে সাথেই কেন যেন এলিয়েনরা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সামনে থাকা এলিয়েনটা নিজের ক্ষমতার বলে লুইস এবং ডনলিকে সেই চেম্বারের থেকে গ্র্যাভিটি চেঞ্জ করে বাইরে পাঠিয়ে দেয়, আর সাথে সাথেই ভেতরে একটা বিস্ফোরণ হয়। যে বিষয়টা কেন হলো, কী জন্য হলো, তারা কেউ বুঝতে পারলো না। কিন্তু এটা অন্তত বোঝা গেল এলিয়েনগুলো তাদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে বের করে দিয়েছে। অর্থাৎ এখানে এই বোমা লাগানোর বিষয়টা তাদের রিসার্চার টিম থেকেই হয়েছে। লুইসের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে ওই ক্যাম্পের মধ্যে খুঁজে পায়। তাকে পরবর্তীতে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই বিস্ফোরণটা কেন হয়েছিল এই বিষয়টা জিজ্ঞাসা করলে জানা যায় তাদের টিমের মধ্যেই কোনো একজন বিশ্বাসঘাতক রয়েছে, যার কারণেই ওখানে নিয়মের বাইরে গিয়ে কেউ একজন বিস্ফোরক সেট করেছিল। এখনও বিষয়টা তদন্ত চলছে, কিন্তু জানা যায়নি কে করেছে কাজটা। কিন্তু এই বলতে বলতে তখনই সেখানে একটা ভূমিকম্পের আবির্ভাব হয়। বাইরে যাওয়ার পর দেখা যায় সম্পূর্ণ স্পেসশিপ মাটি থেকে উপরে যেতে শুরু করেছে এবং সেটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে থেমে যায়। অর্থাৎ মানুষের করা কর্মকাণ্ডে তারা কিছুটা হলেও বিরক্ত হয়েছে। লুইস এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে, এমনকি সে আবারও সেই ভিশনগুলো দেখতে পায় যেগুলো তাকে আরও ভাবায়। কে সেই মেয়েটা, কেনই বা সে তার কল্পনায় আসছে। ঘুম থেকে জাগার পর লুইস দেখতে পায় ডক্টর ডনলি এখনও বিষয়টা নিয়ে রিসার্চ করছে। বিস্ফোরণের আগের মুহূর্তে যে বিশাল একটা সাংকেতিক গুচ্ছ তাদের দিকে তারা এগিয়ে দিয়েছিল, সেটা নিয়েই সে রিসার্চ করছে, যেখানে সে খুঁজে বের করেছে তারা হিউম্যানদেরকে ধারণা দিতে চাইছে তারা সময় এবং কালের ঊর্ধ্বে থাকে এবং মানুষকেও তারা এই জ্ঞানটা দিতে চায়, যেটার এক বেসিক প্রিন্সিপাল রয়েছে এই সংকেত গুচ্ছের মধ্যে। কিন্তু যেখানে একটা সংকেতের অর্থ বুঝতে তাদের মাসের পর মাস লেগে যায়, সেখানে তাদের জন্য এই হাজারো লাখো সংকেতের অর্থ বোঝা কয়েক প্রজন্মের সময়। তবে যদি কখনো তারা এটা বুঝতে পারে তাহলে মানুষের জন্য এটা রিভলিউশনারি হতে পারে। তার এই সকল কথা শুনে লুইস বিষয়টা নিয়ে তাদের কর্নেল এবং অন্যান্য টিমের সাথে কথাবার্তা বলে, কিন্তু তাদের যে চিফ তিনি আর কথা শুনতে চান না, কারণ বাকিরা তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আর এলিয়েনদের সাথে বোঝাপড়ার বিষয়টাও এখন নিষিদ্ধ করা হয়েছে। এই বলতে বলতে ঠিক তখনই লুইস তার ভিশনে দেখতে পায় তার জন্য এলিয়েনদের পক্ষ থেকে একটা স্পেসশিপের অংশ নিচে নেমে আসছে, যেটা দেখে সে বাইরে চলে যায়। আর বাকিদের এই বিষয়টা বুঝতে বুঝতে লুইস ততক্ষণে পৌঁছে যায় সেখানে। আর যেহেতু সেটা এখন মাটি থেকে আধা মাইল উপরে চলে গিয়েছে, তাই বাকিদের পক্ষে সেখানে পৌঁছানো খুব কঠিন একটা কাজ। লুইস সেই অদ্ভুত জিনিসটার মধ্যে ঢুকে পড়ে আর সাথে সাথে ভেতরে কিছু ধোঁয়ার আবির্ভাব হয়, আর সেটা লুইসকে নিয়ে যায় সেই স্পেসশিপের একদম ভেতরে, যেখানে তার এবং সেই এলিয়েনগুলোর মাঝখানে আজকে কোনো দেওয়াল নেই। এবার লুইস সরাসরি তাদেরকে দেখতে পাচ্ছে। লুইস তাদেরকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, অবশ্য সে নিজের ভাষাতে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে যেগুলো এখন সেই এলিয়েন বুঝতে পারে। যেমন তার প্রথম প্রশ্ন ছিল এখানে তারা কেন এসেছে, যেখানে এলিয়েনরা উত্তর দেয় তারা মানব জাতির সাহায্য করতে চায়। যার কারণে বিষয়টা বুঝতে পারলে লুইস তাকে আরও কিছু বিষয় জিজ্ঞাসা করে, যার ফলে সেখানে টাইম এবং স্পেস নিয়ে কথা চলে আসে, যেখানে তারা জানায় তারা নাকি ভবিষ্যৎ জানে। লুইসের প্রশ্ন হলো কিভাবে তারা জানে ভবিষ্যৎ,
যার কারণে তখনই সাথে সাথে লুইস আবারও সেই ভিশনগুলো দেখতে পায়। অর্থাৎ তাকে বোঝানো হচ্ছে এই যাবৎকাল পর্যন্ত সে তার ভিশনে যা কিছু দেখেছে তার সবই ছিল তার ভবিষ্যৎ। অর্থাৎ সেই মেয়েটা এখনও তার লাইফে আসেনি, বরং ভবিষ্যতে সে নিজের যেই মেয়েকে জন্ম দিতে চলেছে তাকে সে আগেই দেখে ফেলেছে। ভবিষ্যতের এমন কিছু ঘটনা সে দেখেছে যেগুলো এখনও ঘটেনি। অর্থাৎ লুইসের কাছে ভবিষ্যৎ দেখার সেই অ্যাবিলিটিটা গুপ্ত ছিল, যেটা পরবর্তী সময়তে এলিয়েনদের মাধ্যমে প্রকাশ পায়। আর এজন্যই মূলত তারা তাকে বেছে নিয়েছে, কারণ সেই তাদের ভাষা বুঝতে সক্ষম হবে এটা তারা জানতো। আসলে তারা শুধু মানুষকে সাহায্য করতে চায় এটা ভুল কথা। তারা মানুষদেরকে সাহায্য করতে চায় নিজেদের স্বার্থে, কারণ আজ থেকে 3000 বছর পর নাকি তাদেরকে আবারও ফিরে আসতে হবে মানুষের কাছে, যেদিন এই এলিয়েনরা মানুষের কাছে সাহায্য চাইবে। সেজন্য ওই সময়টাতে যেন মানুষ তাদের সাহায্য করতে পারে, সেজন্য তারা 3000 বছর আগেই পৃথিবীতে এসেছে তাদের ভাষা শিক্ষা দিতে। অর্থাৎ আমরা মুভির শুরু থেকে এই পর্যন্ত এলিয়েনদের সাথে যা দেখলাম, সেখানে এলিয়েনদের একটাই উদ্দেশ্য ছিল, যেটা হলো মানুষদেরকে তাদের ভাষা শেখানো, যে ক্ষেত্রে তারা আংশিকভাবে সক্ষম হয়েছে, আর সেটা শুধুমাত্র লুইসের মাধ্যমে। তারা মানব জাতিকে সময় এবং কাল সম্পর্কে এমন কিছু জ্ঞান দিতে চায় যেগুলো তারা মানুষ একটা অনন্য পর্যায়ে পৌঁছাতে পারবে, যেন ওই সময়টায় এই মানুষগুলোই তাদের সাহায্য করতে পারে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। আর এজন্যই তারা ওই সময়টাতে যুদ্ধ এবং অস্ত্র শব্দটা উল্লেখ করেছিল, যে বিষয়টার সম্পূর্ণ অর্থ মানবজাতি বুঝতে পারেনি। এই ঘটনা চলতে চলতেই হঠাৎ কখন লুইস মাটিতে পৌঁছে গিয়েছে সে নিজেও জানে না। আর্মির সকলেই এখান থেকে তাদের ক্যাম্প গুছিয়ে চলে যাচ্ছে, কারণ তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে তারা যেন আর একটা বারও এলিয়েনদের সাথে যোগাযোগের চেষ্টা না করে। আরও জানা যায় বিশ্বের বেশিরভাগ দেশগুলো এখন এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা এখন এগিয়ে যাচ্ছে হামলা করার উদ্দেশ্যে। বিশেষ করে এই হামলার এবং যুদ্ধের জন্য চায়না সবাইকে লিড করছে। সেখানে লুইস এই বিষয়টাতে খুব আফসোস করতে শুরু করে, কারণ ওই এলিয়েনগুলো তাদের জন্য যা নিয়ে এসেছিল সেটা তারা কেউই বুঝতে চাইছে না। আর বলতে বলতেই সে আবারও সেই ভবিষ্যৎ দেখা শুরু করে, যেখানে তার মেয়ে তাকে জিজ্ঞাসা করছিল যে তার বাবা তাদেরকে কেন ছেড়ে চলে গিয়েছে। তখন লুইস তাকে উত্তর দেয় সে এমন একটা সত্য জানতো তার বাবাকে বলার পর সে ওটাকে সহ্য করতে পারেনি, সেজন্যই তাকে ছেড়ে দিয়েছিল। অর্থাৎ সেই পর্যন্ত লুইস তার ভবিষ্যৎ সম্পর্কে অনেকটাই জেনে গিয়েছিল। আবারও লুইসের ভিশন ভেঙে দেয় ডক্টর ডনলি। সেই ক্যাম্পের প্রত্যেককেই সে সব কিছু বোঝাতে শুরু করে তারা এক্ষুনি এখান থেকে চলে যাবে, কারণ এখানে হামলা হতে চলেছে। তাদের সাথে স্পেসশিপগুলো কেমন যেন নিজেদের পজিশন চেঞ্জ করে নিচ্ছে, হয়তোবা এখানে কিছু একটা অন্যরকম ঘটতে চলেছে। বিশ্বের সমস্ত স্থানে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সকলেই এগিয়ে যাচ্ছে, এখন শুধু বাকি হামলা করার। আর অপরদিকে লুইস এখন এলিয়েনদের ভাষা প্রায় অনেকাংশ বুঝতে শিখতে শুরু করেছে, কিন্তু এখন তার কথা কেউ শুনছে না, কারণ বড্ড দেরি হয়ে গিয়েছে। লুইসের কাছে এবার এমন ক্ষমতাও চলে এসেছে যে সে তার ভবিষ্যতের ওই সময়গুলোকে তার ইচ্ছা মতো দেখতে পাচ্ছে। সে তাড়াহুড়ো করে সেই ক্যাম্পের একটা কম্পিউটার অন করে সেই ছবিটা দেখতে শুরু করে, যেটা এলিয়েনরা একদম শেষে এক গুচ্ছ আকারে দিয়েছিল। তখনই সে নিজের চোখ বন্ধ করে নিজের ইচ্ছা মতো ভবিষ্যৎ দেখতে শুরু করে। ভবিষ্যতের ওই সময়টাতে লুইস এলিয়েনদের এই ভাষায় এক্সপার্ট হয়ে গিয়েছে। সেই জ্ঞানটাকেই সে ডিরেক্ট ভবিষ্যৎ থেকে নিজের ব্রেইনে বর্তমানে নিয়ে এসেছে। অবশ্যই সে এলিয়েনদের পক্ষ থেকে সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী হয়েছে, সেজন্যই সে নিজের ইচ্ছা মতো ভবিষ্যৎ দেখতে পারছে এবং সেখান থেকেই শিখতে পারছে। আর মূলত সেই এলিয়েনরা এজন্যই এসেছিল যেন তারা লুইসের মধ্যে এই ক্ষমতাটা দিয়ে যেতে পারে। লুইস ডক্টর ডনলিকে জানায় এই ভাষা নাকি সে খুব সহজেই পড়তে পারছে। সে তাদেরকে বোঝাতে চেষ্টা করে এলিয়েনরা অস্ত্র বলতে যেটা বুঝিয়েছে সেটা কোনো অস্ত্র ছিল না, সেটা ছিল তাদের পক্ষ থেকে একটা উপহার, যেটা হলো তাদের ভাষা। এই ভাষাই হবে তাদের অস্ত্র। তারা সময় এবং কালের ঊর্ধ্বে বসবাস করে, তারা তাদের জ্ঞানটাকে উপহার দেওয়ার জন্য মানুষের কাছে এসেছিল। আর কথা অনুযায়ী সেই এলিয়েনদের কাছ থেকে জেনেছে মানুষ যদি একবার সময় এবং কাল সম্পর্কে সঠিক জ্ঞান পেয়ে যায় তাহলে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আর সেটাই চেয়েছিল ওই এলিয়েনরা। তারা মানুষের সাথে বন্ধুত্ব করতে এসেছিল, কিন্তু তার বদলে মানুষ শুধুমাত্র যুদ্ধের কথাই চিন্তা করেছে। তবে তাকে যতই সে বোঝানোর চেষ্টা করছে, এবার একদম শেষ মুহূর্তে সেই কর্নেল এসব কথা শুনতেই চাচ্ছেন না, যার কারণে লুইস আরও বেশি চিন্তায় পড়ে যায়। কারণ এগুলো যে করেই হোক তাকে আটকাতে হবে। তখনই সে আবারও একটা ভবিষ্যৎ দেখতে শুরু করে, যেটা হলো আজ থেকে প্রায় 18 মাস পরের ভবিষ্যৎ, যেখানে চায়নার জেনারেল প্রফেসর শাং নিজে এসেছিল লুইসের সাথে দেখা করতে। সেখানে সে লুইসকে জানায় আপনি যদি 18 মাস আগে আমাকে কল না করতেন
তাহলে হয়তোবা পৃথিবীর দৃশ্যটা অন্যরকম থাকতো। আপনি আমাকে কনভিন্স করেছিলেন বলেই সেটা কোনো যুদ্ধের রূপ নেয়নি। সেখানে লুইস জেনারেল শাংয়ের পার্সোনাল নাম্বারটা দেখতে পেয়েছিল, যার কারণে সে সরাসরি আবারও ক্যাম্পে চলে যায় এবং সেখানকার একটা টেলিফোন দিয়ে তার ভবিষ্যৎ থেকে জানা প্রফেসর শাংয়ের ওই পার্সোনাল নাম্বারে কল করে। কিন্তু সে তাকে কি বলে কনভিন্স করবে এটাই সে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সে আবারও ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে প্রফেসর শান নিজেই ওই কথাগুলো তাকে জানিয়েছিল, যে কথাগুলো সে 18 মাস আগের ওই সময়টাতে তাকে বলেছিল। কথাগুলো প্রফেসর শাংয়ের মৃত স্ত্রী তাকে মৃত্যুর পূর্বে বলেছিল, যেটা হলো যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না, বরং মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন, নিজের বুদ্ধি এবং বিবেকের প্রয়োগ করেই সকল সিদ্ধান্ত নেবেন। এই কথাগুলো লুইস ভবিষ্যৎ থেকে জেনে তাকে বর্তমানে বলছিল, কিন্তু ততক্ষণে ক্যাম্পের বাকিরা তাকে দ্রুত ফোন রাখতে বলে, কারণ ইনফরমেশন লিক হওয়াটা এখন খুব বড় রিস্কের একটা ব্যাপার। কিন্তু ঠিক ওই সময়টাতেই ডক্টর ডনলি এসে তাকে গার্ড করে, যার কারণে লুইস সম্পূর্ণ কথা শেষ করে স্যারেন্ডার করে। অর্থাৎ লুইস এখানে এমন কিছু কথা জেনেছে যেটা সে আগে জানতো না, বরং ভবিষ্যৎ থেকে সে নিয়ে এসেছে বর্তমানে, যার কারণে এই বদলতে সাথে সাথেই ব্রেকিং নিউজে জানা যায় চায়নার জেনারেল হামলা বন্ধ করার আদেশ দিয়েছেন, এবং যেহেতু তারা প্রত্যেককে লিড করছিল, বাকিরাও এলিয়েনদের সাথে যে যুদ্ধের প্রস্তুতিটা নিয়েছিল সেটাকে স্থগিত করে ফেলেছে, যার কারণে অবশেষে এলিয়েনরাও ধীরে ধীরে পৃথিবীকে ছাড়তে শুরু করে। পৃথিবীর বিভিন্ন স্থানে যে কয়টা স্পেসশিপ ছিল সেই সবগুলো ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং কোনো এক সময় মেঘের সাথে মিশে গিয়ে সেগুলো কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। আগেই জানতে পেরেছিলাম যে তারা স্থান এবং কালের ঊর্ধ্বে বসবাস করে, অর্থাৎ তাদের চলাচলের জন্য স্বাভাবিক মাধ্যমের দরকার নেই। যেরকমভাবে তারা নিশ্চুপ হয়ে পৃথিবীতে এসেছিল, সেরকমভাবেই তারা আবারও নিশ্চুপভাবে পৃথিবী ছেড়ে চলে গেল। অর্থাৎ গত 10টা মাস যাবৎ পৃথিবীতে এই এলিয়েনদেরকে নিয়ে যে গণ্ডগোলটা বেঁধেছিল, অবশেষে সেটার অবসান হলো। মানবজাতি বুঝতে পারলো তারা আসলে মানুষের শত্রু নয়, বরং কি জন্য এসেছিল সেটাও প্রত্যেকে জানতে পেরেছিল। লুইস একদম শেষ মুহূর্তে তার ফোন কলের মাধ্যমে তাকে এমন কিছু জানিয়েছিল যেটা শুধুমাত্র সে বাদে অন্য কেউ জানতো না, তাই সে তাকে বিশ্বাস করেছিল। আমরা বুঝতে পারি ভবিষ্যতে লুইস ডক্টর ডনলিকে বিয়ে করবে, এমনকি লুইস জানে ডনলি ভবিষ্যতে তাকে না বুঝতে পেরে ছেড়েও চলে যাবে, কিন্তু তবুও সে তার ভবিষ্যৎকে মেনে নিয়েছে। সে নিজের ওই মেয়েকে সাথে নিয়ে বাঁচতে চায়, যে মেয়েকে সে নিজের ভবিষ্যতে দেখত। ভবিষ্যতের সেই সমস্ত ঘটনাগুলো ঘটবে যে সমস্ত ঘটনা লুইস এখন জানে। আর এভাবেই শেষ হলো আজকের সিনেমা। তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যানেল, আমাদের ফার্স্ট চ্যানেল গল্পের গভীরে, সেকেন্ড চ্যানেল গল্প গুঞ্জন, আর ভাবলাম যে দুই চ্যানেলে যেহেতু রোম্যান্টিক মুভি, ড্রামা মুভি, ইন্ডিয়ান মুভি করা হয়, আমার খুব ইচ্ছা ছিল যে আমার অন্য একটা চ্যানেল থাকবে যেখানে আমি সায়েন্স ফিকশন মুভিগুলো এক্সপ্লেন করব। অবশ্য বর্তমানে সায়েন্স ফিকশন মুভি তেমন দেখা হয় না, কোনো এক সময় খুব দেখতাম, তাই এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া। একদম 0 সাবস্ক্রাইবার চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই চ্যানেলে মাসে 3টা ভিডিও যদি আনতে পারি তাহলে তো খুব ভালোই, তবে 2টা ভিডিও মাস্ট আসবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও আসলেও কোয়ালিটিফুল ভিডিও হবে, সাথে থাকতে পারেন। আর যদি সেকেন্ড ভিডিও চলে এসে থাকে তাহলে এই যে স্ক্রিনে ভেসে উঠেছে এটা দেখতে পারেন ভিডিওটা। আর যারা আমার মেইন চ্যানেল অথবা সেকেন্ড চ্যানেল থেকে এসেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ।